যদি কোনো মানুষ 15,000 ফুটের উচ্চতার থেকে মাটিতে পড়ে তাহলে তার কি হতে পারে? আজকের এই ঘটনা স্কাই ডাইভিং জগৎকে অবাক করে দিয়েছিল। এই অ্যাডভেঞ্চারাস ঘটনায় মানবিকতারও এমন এক উদাহরণ দেখা গেছিল যা লোকেরা আজও মনে করে। আমেরিকার টেক্সাস শহরে স্কাই ডাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করত 44 বছরের ডেভিড হারস্টক। স্কাই ডাইভিং করার আগে ডেভিড একটা গ্রোসারি শপে ম্যানেজার হিসেবে কাজ করত, যেখানে তার পরিচয় হয় হলি নামের একটা মেয়ের সাথে। কিছুদিনের আলাপেই তারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, আর কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে ফেলে। হলি আর ডেভিড একই সাথে গ্রোসারি শপে কাজ করত। দুজনের আলাদা আলাদা শিফটে ডিউটি ছিল, তাই তারা একসাথে খুব একটা বেশি সময় কাটাতে পারত না। আর এইটাই তাদের ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের মাত্র 1 বছর পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর ডেভিড গ্রোসারি শপের চাকরি ছেড়ে একটা সোডা বটল প্যাকেজিং কোম্পানিতে চাকরি শুরু করে। তারপর ডেভিড আর কোনো দিন বিয়ে করার কথাও ভাবেনি। সে এখন পুরোপুরি একা নিজের জীবন কাটাচ্ছিল। ডেভিড ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার খুব পছন্দ করত, তাই অ্যাডভেঞ্চারবিহীন সোডা বোতল কোম্পানির কাজ তার খুব একটা ভালো লাগতো না। কিন্তু কোনোভাবে টাকা রোজগার করে বেঁচে থাকার জন্যে সে বাধ্য হয়ে এই চাকরিটা করতে থাকে। তার ডিভোর্সের প্রায় 2 বছর পর তার এক বন্ধু তাকে প্রথমবার স্কাই ডাইভিং করতে হিউস্টন স্কাই ডাইভিং স্কুলে নিয়ে যায়। এই অ্যাডভেঞ্চারাস স্কাই ডাইভিং করে তার এত ভালো লাগে যে সে প্রতিদিন সেই স্কুলে গিয়ে স্কাই ডাইভিং করা শুরু করে। তার স্কাই ডাইভিংয়ের প্রতি এত ডেডিকেশন দেখে হিউস্টন স্কাই ডাইভিং স্কুলের ইনস্ট্রাক্টররাও তাকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া শুরু করে। নানান স্কাই ডাইভিংয়ের কোর্স করে ডেভিড স্কাই ডাইভিংয়েই নিজের কেরিয়ার শুরু করার সিদ্ধান্ত নেয়। আর 2008 সালে হিউস্টন স্কাই ডাইভিং স্কুল তাকে নিজের স্কুলে স্কাই ডাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে চাকরিতে রেখে নেয়। ডেভিড সত্যি খুব ভালো স্কাইডাইভার ছিল। সে নিজের জীবনে 850 বারেরও বেশি ডাইভ করেছিল। তার ডাইভিং স্কুলে অনেকেই স্কাই ডাইভিং শিখতে আসত। আর তাছাড়া শুধু অ্যাডভেঞ্চারের জন্যে ডাইভিং করতেও অনেক লোকেরাই আসত, যাকে ট্যান্ডেন জাম্পিং বলা হয়। ট্যান্ডেন জাম্পিংয়ে ইনস্ট্রাক্টর অ্যাডভেঞ্চারের জন্যে স্কাই ডাইভিং করতে আসা লোককে নিয়ে একটা প্যারাশুটের সাহায্যে জাম্প করে। ইনস্ট্রাক্টর প্যারাশুটটাকে কন্ট্রোল করে, আর সামনে বসে থাকা লোক আকাশে ঘুরে স্কাই ডাইভিংয়ের আনন্দ উপভোগ করে। শনিবার আর রবিবার ডাইভিং স্কুলে প্রচুর ভিড় হতো। ডেভিড ছাড়াও সেই স্কুলে আরও 8 জন ইনস্ট্রাক্টর ছিল। কিন্তু ডেভিডের এই স্কাই ডাইভিংয়ের প্রতি একটা আজব প্রেম ছিল। সব ইনস্ট্রাক্টররা নিজের ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে যেত, কিন্তু ডেভিড একা বসে বসে প্যারাশুটগুলোকে যত্ন করে আবার প্যাক করত। তার এই যত্ন তাকে ডাইভিং স্কুলে অনেক পপুলার করে তুলেছিল। তারপরে দিন আসে 1 অগস্ট 2009। প্রতি শনিবার আর রবিবারের মতন আজকেও ট্রেনিং স্কুলে প্রচুর ভিড় হয়। ট্রেনিং স্কুলের ইনস্ট্রাক্টররা বারবার প্লেনে করে আকাশে উড়ে যাচ্ছিল, আর সেখান থেকে প্যারাশুটে নিজের সাথে একজনকে নিয়ে স্কাই ডাইভিং করে আবার মাটিতে ফিরে আসছিল। এই একই কাজ তারা সকাল থেকে বারবার করে যাচ্ছিল। বিকেল 4টে নাগাদ ট্রেনিং স্কুলে ভিড় কমে আসে, আর স্কাই ডাইভিং ইনস্ট্রাক্টরদেরও ডিউটি শেষ হয়ে যায়। এক এক করে ইনস্ট্রাক্টররা বাড়ি ফিরে যায়। ডেভিডও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল,
কিন্তু তখনই স্কাই ডাইভিং স্কুলের ম্যানেজার টড বেল ডেভিডের দিকে ছুটে এসে তাকে একটা লাস্ট ডাইভ করার রিকোয়েস্ট করে, কারণ হঠাৎ একটা ফ্যামিলি স্কাই ডাইভিং করতে এসে পড়েছিল, আর সেই ফ্যামিলির মধ্যে দুজন অ্যাডভেঞ্চারের জন্য স্কাই ডাইভিং করতে চাইছিল। আর তখন স্কাই ডাইভিং স্কুলে ডেভিড ছাড়া শুধু একজন ইন্সট্রাক্টরই ছিল। তাই ডেভিডও আর কোনো কথা না বলে সোজা ডাইভিং করার জন্য নিজের ডাইভিং স্যুট পরে ফেলে। ম্যানেজার কাস্টমারদের পরিচয় ডেভিডের সাথে করায়। কাস্টমার ছিল 54 বছরের শার্লি ডাইগার্ট, যে নিজের 30 বছরের ছেলের সাথে জীবনে প্রথমবার স্কাই ডাইভিং করতে এসেছিল। আজ শার্লি ডাইগার্টের ছোট ছেলের জন্মদিন ছিল, তাই সে নিজের বন্ধুদের সাথে স্কাই ডাইভিং করার প্ল্যান বানিয়েছিল। কিন্তু কোনো কারণে তার এক বন্ধু আসতে পারে না, আর সেই জন্যেই সে জোর করে নিজের মা শার্লি ডাইগার্টকে স্কাই ডাইভিং করতে নিয়ে আসে। শার্লি এই ধরনের অ্যাডভেঞ্চার করতে একদম ভালোবাসত না। তার মনে এতটাই ভয় ছিল যে রাত হলে সে ভয়ের চোটে গাড়ি অবধি চালাতো না। কিন্তু জন্মদিনে ছেলের বারবার জেদ করাতে সে আসতে বাধ্য হয়। এবার ঠিক করা হয় যে শার্লি জাম্প করবে ডেভিডের সাথে, আর শার্লির ছেলে জাম্প করবে আরেকজন ইন্সট্রাক্টরের সাথে। এই কথা ঠিক হওয়ার পর তারা চারজনেই প্লেনে উঠে যায়। প্লেনে ওঠার পর থেকেই শার্লি সমানে ভয় পেতে থাকে। সে ভয় পেয়ে ডেভিডকে সমানে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কবার ঝাঁপ দিয়েছ। ডেভিড তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি এই কাজ 850 বার করেছি, আর প্রতিবারই আমি ঠিকভাবেই নিচে নেমেছি। ডেভিড এটাও বলে যে স্কাই ডাইভিং একটা খুব সুরক্ষিত খেলা। এখানে কারোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা অন্য সব খেলার থেকেই কম। তাই আপনি নিশ্চিন্ত থাকুন আর আমার উপরে ভরসা রাখুন, কারণ যাই হয়ে যাক না কেন আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। ডেভিডের আশ্বাস পেয়ে শার্লি মনে মনে ভয় পেলেও মুখে আর কিছুই বলে না। কিছুক্ষণের মধ্যেই প্লেন উঠে যায় 13,500 ফুটের উচ্চতায়। এই 13,500 ফুটেই তাদের প্লেন থেকে ঝাঁপ দিতে হবে। 13,500 ফুট থেকে 5,000 ফুট অবধি তারা প্যারাশুট না খুলেই ফ্রি ফল করবে, আর তারপর 5,000 ফুটে প্যারাশুট খুলে সেখান থেকে আস্তে আস্তে গ্লাইড করতে করতে মাটিতে নামবে। এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে তাদের লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। কিন্তু প্লেন থেকে খোলা আকাশে ঝাঁপ দেওয়ার পর মানুষের এত ভয় লাগে যে সেই 4-5 মিনিট তাদের 20-25 মিনিট বলে মনে হয়। এবার সময় ছিল প্লেন থেকে ঝাঁপ দেওয়ার। শার্লির ছেলে আরেকজন ইন্সট্রাক্টরের সাথে আগে ঝাঁপ দেয়। এবার পালা ছিল শার্লি আর ডেভিডের ঝাঁপ দেওয়ার। কিন্তু তারা ঝাঁপ দেওয়ার জন্যে যখনই প্লেনের দরজার দিকে এগিয়ে যায়, শার্লি রীতিমতো ভয় পেয়ে যায়। সে কিছুতেই ঝাঁপ দিতে রাজি ছিল না। কিন্তু ডেভিড তাকে নানানভাবে বুঝিয়ে ঝাঁপ দেওয়ার জন্য রাজি করে। ঝাঁপ দেওয়ার আগে ডেভিড শার্লির মুখটাকে আকাশের দিকে তুলে চেপে রাখে, কারণ অনেক সময় ঝাঁপ দেওয়ার পর লোকেরা যখন নিচের দিকে তাকায় তারা ভয় পেয়ে নিজের মাথা পেছনের দিকে ঠেলার চেষ্টা করে, যার কারণে ডাইভারদের ব্যালেন্স বিগড়ে যেতে পারে। তাই শার্লির মাথা ওপরের দিকে তুলে রেখে তারা প্লেন থেকে ঝাঁপ দেয়। কিছুক্ষণ শার্লি নিজের চোখ বন্ধ করে নিঃশ্বাস চেপে রাখে, কিন্তু তারপর সে আস্তে আস্তে নিজের চোখ খোলে। মেঘের মাঝখান দিয়ে নিচে পৃথিবীটা দেখতে এত সুন্দর লাগছিল যে শার্লি পুরো মুগ্ধ হয়ে যায়।
এবার সে স্কাই ডাইভিংয়ের আসল মজাটা উপভোগ করতে পারছিল। তার মনে হচ্ছিল সে যেন পাখির মতন আকাশে উড়ে যাচ্ছে। ম্যানেজারের কথা মতো ডেভিড শার্লিকে নিয়ে হিউস্টন শহরের ওপরে 3 বার ঘোরাবে, যাতে শার্লি আকাশ থেকে হিউস্টন শহরটাকে ভালোভাবে দেখতে পারে। ডেভিড নিজের হাতে পড়ে থাকা অল্টিমিটারে তাদের অল্টিটিউড চেক করে। শার্লি আর ডেভিড ডাইভ করার পরে 13,500 ফুট থেকে 5,000 ফুটে নেমে এসেছিল। এবার তাদের প্যারাশুট খুলতে হতো। ডেভিড প্যারাশুট খোলার জন্য রিপকর্ডটা ধরে টান দেয়। প্যারাশুটটা ডেভিডের পেছনে টাঙানো ব্যাগ থেকে খুলে বেরিয়ে পড়ে। শার্লি আর ডেভিড একটা জোর ঝাঁকুনি অনুভব করে। ডেভিড এত বছর ধরে স্কাই ডাইভিং করছিল। এই ঝাঁকুনিতে সে বুঝে যায় যে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। ডেভিড নিজের মাথা তুলে ওপরের দিকে তাকায়, আর ওপরের দৃশ্য দেখে সে ঘাবড়ে যায়। ব্যাগ থেকে প্যারাশুটটা বেরিয়েছিল ঠিকই, কিন্তু সেই প্যারাশুটটা আকাশে খোলেনি। প্যারাশুটটা একটা কাপড়ের জটলা হয়ে দড়িগুলোর সাথে পেঁচিয়ে গেছিল, তাই প্যারাশুটটা কিছুতেই খুলতে পারছিল না। এবার তারা আকাশে গোল গোল ঘুরতে ঘুরতে নিচে পড়তে থাকে। 5,000 ফুট থেকে তারা 120 কিলোমিটার বেগে নিচের দিকে পড়তে থাকে। ডেভিড বুঝে গেছিল যে ভুলভাবে প্যারাশুট প্যাক করার কারণেই এই কাণ্ড ঘটেছে। ডেভিড এত দিন ধরে স্কাই ডাইভিং করছিল, কিন্তু একবারও তার সাথে এই ধরনের কিছুই ঘটেনি। আজ প্রথমবার ডেভিড এই ধরনের একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ডেভিড জানত যে এখান থেকেও সুরক্ষিত বেরিয়ে আসার উপায় আছে, শুধু তাকে এই জট পাকানো প্যারাশুটটা কেটে ফেলে রিজার্ভ প্যারাশুটটা খুলতে হবে। কারণ এই অবস্থায় রিজার্ভ প্যারাশুটটা খুললে তা মেন প্যারাশুটের সাথে জড়িয়ে যেতে পারে। আসলে প্যারাশুট ব্যাগগুলোতে 2টো করে প্যারাশুট থাকে। একটা মেন প্যারাশুট, যা প্রথমেই খোলা হয়, আর যদি কোনো কারণে প্রথম প্যারাশুটটা না খোলে বা ছিঁড়ে যায় বা এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে দ্বিতীয় প্যারাশুটটা খোলা হয়, যাকে রিজার্ভ প্যারাশুট বা এমার্জেন্সি প্যারাশুট বলা হয়। মেন প্যারাশুটটা কেটে ফেলতে হলে ডেভিডকে কাট অফ হ্যান্ডেলটা ধরে টানতে হতো, যা প্রতি কটা প্যারাশুটে কোমরের কাছে থাকে। এতক্ষণে তারা আকাশে অনেক জোরে ঘোরা শুরু করে। ডেভিড জানত যে এইভাবে আর কিছুক্ষণ ঘুরলেই তাদের শরীরের সব রক্ত পায়ের দিকে নেমে যাবে, আর তারা অজ্ঞান হয়ে পড়বে। আর তখন এই রিজার্ভ প্যারাশুটটা খোলার মতো কেউ থাকবে না। তাই সে আপ্রাণ চেষ্টা করে নিজের হাতটা কোমরের কাছে নিয়ে যায় কাট অফ হ্যান্ডেলটা টানতে, কিন্তু আশ্চর্যভাবে কাট অফ হ্যান্ডেলটা সেখানে ছিল না। আকাশে এত জোরে ঘোরার কারণে কাট অফ হ্যান্ডেলটা ওপরে উঠে প্যারাশুটের দড়ির সাথে জড়িয়ে গেছিল, আর ডেভিড কোনোভাবেই সেই হ্যান্ডেল অবধি পৌঁছাতে পারত না। এদিকে শার্লি এতক্ষণ কিছুই বুঝতে পারেনি, কিন্তু হঠাৎ ডেভিডকে ছটপট করতে আর প্যারাশুটকে এইভাবে ঘুরতে দেখে সে নার্ভাস হয়ে পড়ে। সে ডেভিডকে আস্তে করে জিজ্ঞাসা করে, ডেভিড, সব ঠিক আছে তো? ডেভিড জানায়, ঠিক নেই, আমরা একটা প্রবলেমে পড়ে গেছি, কিন্তু তাও চিন্তার কোনো কারণ নেই, আমি সব ঠিক করে দিচ্ছি। এতক্ষণে তারা 4,000 ফুটে নেমে এসেছিল। ডেভিডের কাছে আর মাত্র 20 সেকেন্ড ছিল যে কোনো ডিসিশন নেওয়ার জন্য, কারণ এরপর রিজার্ভ প্যারাশুট অটোমেটিক খুলে গেলেও তা তাদের নিচে পড়ার গতি কোনোভাবেই কমাতে পারবে না। আর শেষে 3,500 ফুটের উচ্চতায় ডেভিড কোনো উপায় না পেয়ে রিজার্ভ প্যারাশুটটা খুলে দেয়। একটা জোর আওয়াজের সাথে রিজার্ভ প্যারাশুটটা খুলে যায়,
আর তাদের নিচে পড়ার গতি 120 কিলোমিটার প্রতি ঘন্টার থেকে কমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। কিন্তু তাও এটা যথেষ্ট ছিল না। তাদের নিচে পড়ার গতি আরও কমাতে হতো। তাই ডেভিড হাত দিয়ে টেনে মেন প্যারাশুটটা নিচে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। দড়ি ধরে টানাটানি করাতে কোনোভাবে হঠাৎ মেন প্যারাশুটটাও খুলে যায়। এবার তাদের মাথার ওপরে দুটো প্যারাশুট খুলে গেছিল, যা আসলে আরও বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সামনাসামনি দুটো প্যারাশুট খুলে যাওয়ার কারণে হাওয়া মাঝখান দিয়ে পাস হয়ে যেতে থাকে, যার কারণে তাদের নিচে পড়ার গতি আবার বেড়ে 100 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। এবার তাদের কাছে বাঁচার আর কোনো উপায় ছিল না। এদিকে আকাশে শার্লির ছেলেও প্যারাশুট দিয়ে নিচে নামছিল। সে লক্ষ্য করে যে তার মা তার 1 মিনিট পরে প্লেন থেকে ঝাঁপ দিয়েছিল, কিন্তু এখন সে তার চেয়েও আগে নিচে নেমে যাচ্ছিল। সে বারবার মাথা ঘুরিয়ে নিজের মাকে দেখার চেষ্টা করছিল, কিন্তু তার সাথে থাকা ইন্সট্রাক্টর তার মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দেয়, কারণ সে সব কিছুই বুঝতে পেরে গেছিল। নিচে শার্লির স্বামী জো আর শার্লির ছেলের বন্ধুরাও আকাশের দিকে তাকিয়ে সব কিছুই দেখছিল। তারা লক্ষ্য করে যেখানে প্যারাশুটগুলো নামার কথা ছিল, শার্লির প্যারাশুট সেখান থেকে অন্যদিকে এগিয়ে যাচ্ছে। তাই তারাও গাড়ি নিয়ে প্যারাশুটটাকে লক্ষ্য করে সেই দিকে এগোনো শুরু করে। ওদিকে নিচে পড়ার গতি আবার বেড়ে যাওয়াতে শার্লি কেঁদে ওঠে। সে হাত জোড় করে ডেভিডকে তাকে রক্ষা করার ভিক্ষে চাইতে থাকে। ডেভিড আস্তে করে শার্লির কানে বলে, আমি নিজের জীবন একা কাটাচ্ছিলাম। আমার এই পৃথিবীতে কেউ নেই, না আমার কোনো বাচ্চা আছে, না আমার কোনো বউ আছে, কিন্তু তোমার সব কিছুই আছে, আর নিচে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আমি তোমাকে কথা দিলাম যে তোমাকে তোমার পরিবারের কাছে সুরক্ষিত পৌঁছে দিতে হলে যদি আমাকে নিজের প্রাণও দিতে হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই, আর আমি তোমাকে ঠিক তাদের কাছে পৌঁছে দেব। তুমি নিশ্চিন্ত থাকো। এতক্ষণে তারা 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে অনেকটাই নিচে নেমে এসেছিল। তারা নিচে সব কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল। এবার ডেভিড শার্লিকে নিজের পাগুলো ওপরের দিকে তুলতে বলে। ডেভিডের কথা মতো শার্লি নিজের পা ওপরের দিকে তোলে। এরপর ডেভিড এমন একটা কাজ করে যা তার নাম পুরো পৃথিবীতে বিখ্যাত করে দেয়। ডেভিড শার্লিকে ওপরের দিকে টেনে ধরে। তারপর ঠিক মাটিতে পড়ার আগে সে নিজেকে শার্লির নিচে ঠিক এইভাবে গলিয়ে দেয় যাতে শার্লি তার ওপরেই পড়ে। একটা তীব্র আওয়াজের সাথে তারা মাটিতে ধাক্কা খায়। বলা হয় তাদের মাটিতে ধাক্কা খাওয়ার আওয়াজটা 500 মিটার দূর থেকেও শোনা গেছিল। এদিকে শার্লির স্বামী আর তার ছেলের বন্ধুরা গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। তারা দেখে দুটো দেহ মাটিতে পড়ে রয়েছে। নিচে শুয়ে রয়েছে ডেভিড হারস্টক, আর ঠিক তার উপরেই শুয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছে শার্লি ডাইগার্ট। শার্লি নিজের হাত পা নাড়ছিল, কিন্তু ডেভিডের শরীরে কোনো মুভমেন্ট ছিল না। কাছে গিয়ে দেখা যায় ডেভিডের শরীরের অনেকগুলো হাড় ভেঙে শার্লির শরীরে ঢুকে রয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করা হয়। অ্যাম্বুলেন্স এসে শার্লি আর ডেভিডকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে আশ্চর্যভাবে মাত্র 3 দিনের মধ্যে একটা ছোট্ট সার্জারির পর শার্লিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই শার্লি ডেভিডের কথা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ তাকে ডেভিডের কোনো খবর দেয় না।
কারণ তারা খবর পেয়েছিল যে ডেভিড আর এই পৃথিবীতে নেই। কিন্তু যেই দিন শার্লি হাসপাতাল থেকে ছাড়া পায়, সেই দিন তারা হাসপাতাল থেকে জানতে পারে যে ডেভিড এখনও বেঁচে আছে, কিন্তু তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। তার একটা কিডনি আর লিভারের কিছু অংশ বাদ দিতে হয়েছে। ডেভিড বেঁচে গেছিল, কিন্তু সে আর কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। শার্লি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা ডেভিডের সাথে দেখা করতে সেই হাসপাতালে যায় যেখানে ডেভিডকে অ্যাডমিট করা হয়েছিল। অ্যাক্সিডেন্টের পর তাদের এই প্রথম দেখার ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছিল। সারা পৃথিবীর থেকে ডেভিডকে নানান রকমের সাহায্য পাঠানো হয়। শার্লি আর ডেভিড প্রাণের চেয়েও প্রিয় বন্ধু হয়ে ওঠে। আজও শার্লি ডেভিডের সাথে রোজ দেখা করে। আজ শার্লির পরিবারই ডেভিডের পরিবার। কিন্তু আজও ডেভিডকে জিজ্ঞাসা করলে সে একটা কথাই বলে, তার সব থেকে বড় দুঃখ যে সে আর কোনো দিন স্কাইডাইভিং করতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।